হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করা যাক স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই সুভাষচন্দ্র বসুর ছোটবেলাটা কেমন ছিল, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু। প্রথমে তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েন এবং পরবর্তীতে র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি তিনি বাংলা ও সংস্কৃত বিষয়েও জ্ঞান অর্জন করেছিলেন। বেদ এবং উপনিষদ সম্পর্কেও তিনি জ্ঞান লাভ করেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। 1913 সালে দর্শন নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালে দমনমূলক রাওলাট অ্যাক্ট তাকে ভারতীয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে। এই সময় স্বরাজ নামক এক সংবাদপত্রে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেছিলেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। এবার আলোচনা করা যাক তার কর্মজীবন এবং রাজনীতিতে প্রবেশ। 1921 সালের 16 জুলাই তিনি গান্ধীজির সঙ্গে বম্বেতে সাক্ষাৎ করেছিলেন। গান্ধীজি তাকে চিত্তরঞ্জন দাসের পথে পরিচালিত করেছিলেন। চিত্তরঞ্জন দাস জাতীয়তাবাদী রাজনীতিতে তাকে প্রবেশ করান। সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রায় 20 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গান্ধীজির ডাকে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং জাতীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। 1921 সালের 17 নভেম্বর বোসের নেতৃত্বে কলকাতায় হরতাল পালিত হয়। 1921 সালের 10 ডিসেম্বর তিনি প্রথমবার 6 মাসের জন্য গ্রেফতার হন। গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে তিনি ন্যাশনাল ক্যালামিটি বলে আখ্যায়িত করেছিলেন। 1923 সালে সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। 1928 সালে জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু মিলিতভাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অফ ইন্ডিয়া গঠন করেন। এরপর সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেসে যোগদান। 1938 সাল পর্যন্ত তিনি জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়ে গিয়েছিলেন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি পদে তিনি নিযুক্ত হন। 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতির ভাষণে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে ডাক দেন ও 1938 সালের ডিসেম্বরে জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেন। 1939 সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। নির্বাচনে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে গান্ধীজি নেতৃত্বাধীন দলের বিভিন্ন কৌশলের কারণে তিনি পরবর্তীতে পদত্যাগ করতে বাধ্য হন। 1939 সালের 3 মে কংগ্রেসের অভ্যন্তরেই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ব্যাপক ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হওয়ায় 1940 সালের 2 জুলাই ভারত রক্ষা আইনে তাকে গ্রেফতার করা হয়। এর পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। 1940 সালের 5 ডিসেম্বর থেকে অসুস্থতার কারণে তাকে নিজ বাসভবনে অন্তরীণ রাখা হয়। 1941 সালের 17 জানুয়ারি জিয়াউদ্দিন ছদ্মবেশে কলকাতা ত্যাগ করেন, পুলিশকে এড়িয়ে বিদেশ পৌঁছান। 1941 সালের 28 মার্চ জার্মানি পৌঁছান এবং হিটলার ও মুসোলিনির পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের প্রতিশ্রুতি পান। 1942 সালের জানুয়ারি মাসে বার্লিনে আজাদ হিন্দুস্তান নামক একটি বেতার তরঙ্গ কেন্দ্র স্থাপন করেন। জাতীয়তাবাদী কার্যকলাপ সফলভাবে পরিচালনা করার জন্য তিনি 1941 সালের 2 নভেম্বর স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া গঠন করেন। 1942 সালের ডিসেম্বরে জার্মান যুদ্ধবন্দী এবং ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারত লিজিয়ন নামক এক সেনাদল গঠন করেন। এই সেনাদল তাকে নেতাজি অভিধায় ভূষিত করেন। এই দলের সেনাদের একে অপরকে অভিবাদন জানানোর জন্য স্লোগান ছিল জয় হিন্দ। আজাদ হিন্দ বাহিনীর গঠন সম্পর্কে এবার আলোচনা করব। 1942 সালের 15 জুন রাসবিহারী বসুর সভাপতিত্বে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। এই সভাতে বসুকে জার্মানি থেকে জাপানে আসার জন্য আহ্বান জানানো হয়। 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। এই বাহিনীর প্রধান ছিলেন মোহন সিং। 1943 সালের 13 জুন সুভাষচন্দ্র বসু টোকিও পৌঁছান এবং জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের আশ্বাস দেন। 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরের রাসবিহারী বসু নেতাজির হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার তুলে দেন। নেতাজি 1943 সালের 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। 1943 সালের 21 অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীতে নেতাজির নেতৃত্বাধীন আজাদ হিন্দ বাহিনীর কার্যাবলী। নেতাজি কর্তৃক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারকে 9টি দেশ স্বীকৃতি দেয়। 23 অক্টোবর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
1943 সালে 6 নভেম্বর জাপান সরকার নেতাজির হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বভার তুলে দেয়। 31শে ডিসেম্বর তিনি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। 1944 সালের 4 জানুয়ারি তিনি রেঙ্গুনে সামরিক দফতর স্থাপন করেন। এই আন্দোলনের স্লোগান ছিল দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালের 6 এপ্রিল আজাদ হিন্দ বাহিনী কোহিমা দখল করে এবং ভারতীয় সীমানায় 150 কিমি পর্যন্ত অগ্রসর হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল পরিবেশ, জাপানের আত্মসমর্পণ প্রভৃতি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর পরাজয় সুনিশ্চিত করে। খাদ্য সরঞ্জামের অভাব এবং জাপানি সাহায্য বন্ধ হওয়ার দরুন দিশেহারা আজাদ হিন্দ ফৌজ অবশেষে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। অনেকের মত অনুযায়ী 1945 সালের 18 আগস্ট তাইহুকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়।